আলুর দমটা একটু যেহেতু মঙ্গলবারে করেছি জাল দিয়ে দিয়ে জানোই তো টেস্ট একটু ইয়ে হতে পারে, ওই জন্য ওটাকে আবার একটু তড়কা দেবো আর কি। শুভ সকাল বন্ধুরা, আবার একটা দিন শুরু হয়ে গেল। এখন বাজলো 10টা 3, আর আজকে হচ্ছে 30শে জানুয়ারি, বৃহস্পতিবার। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যেই যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। মেয়ে রওনা হয়ে গেছে, তারপরে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে এই যে চা নিয়ে কেবল বসলাম, চা খাবো। চাটা খেয়ে তারপরে বাসন রয়েছে, সেই বাসনগুলো মাজবো। আজকে রান্নার কোনো ঝামেলা নেই, রান্না আছে, আলুর দম আছে, সয়াবিন আছে, ভাত করব। আর আলুর দমটা একটু যেহেতু মঙ্গলবারে করেছি জাল দিয়ে দিয়ে জানোই তো টেস্ট একটু ইয়ে হতে পারে, ওই জন্য ওটাকে আবার একটু তড়কা দেবো আর কি, করে আবার একটু ওটা মডিফাই করতে হবে। তো সেইটা করব, আর কিছু না, বারবার মেয়ে বলে গেল। আর তারপরে ঘর ঝাড় দেওয়া, মোছা, সেগুলো তো রয়েছে, স্নান করা, পুজো করা, যা যা। জামা কাপড় আজকে কাচা নেই, চাদর কালকে তুলে পাল্টিয়েছে। আমাদের এই যে নিচে যে গাদ্দা যেটায় শুয়ে ওটার চাদর, আমি তো চাদর নিয়ে এসেছি সব, তো সেই চাদর পাল্টিয়েছি। একটা চাদর ওয়াশিং মেশিনে আছে, আরও 2-1টা জামা কাপড় হবে, তারপরে একবারে চালিয়ে দেবো। কালকে আর তো চালিয়ে দেবো, কালকে রাত্রির দিকে চালিয়ে দিতে পারি। তো এই আজকে খুব একটা নেই, একটুখানি বই পড়ে কী করে একটু সময় কাটাবো। শরীরটা খারাপ লাগছে মাঝে মাঝে, কালকে খাইনি দুপুরে, মানে আর কাজ টাজ করে উঠে না, আর আমার খেতে ইচ্ছে করছে না, মানে খিদে বোধটাই হচ্ছে না। মেয়ে বাড়ি এসেই তো রাগারাগি, কেন খাওনি, কিছু খাওনি, তোমার খাওয়ার ঠিক হচ্ছে না, ফল খেতে হবে, এই করতে হবে, এই ফল আনিয়ে দেওয়া এই করা। সে জোর করে কাঁচা হলুদ খাইয়ে গেল সকালবেলা। কাঁচা হলুদ খাও, সুগারের জন্য উপকার বলেছে, লিভারের জন্য তো বটেই, আর তোমার এই কোলন এইসবের জন্য খাও। হ্যাঁ, তো শনিবার তো তোমাদের বললাম আবার নিয়ে যাবে, একজন নিউরোলজিস্টের ইয়ে পেয়েছি, তার ক্লিনিকে নিয়ে যাবে, সেটা হবে। তারপরে কোলনেরটা তো দেখছি আমি, মানে দেখা চলছে কোথায় ভালো হবে। এবার দেখো, সবসময় হসপিটাল বড় হলেই যে সবসময় সেখানে সব কিছু ভালো হয় আমরা তো জানি যে বড় হসপিটাল মানে, কিন্তু আমার মণিপালের অভিজ্ঞতাটা খুবই খারাপ হলো। নারায়ণাতে আমাদের অভিজ্ঞতা ভালোই ছিল, একদম খারাপ বলবো না কোনোভাবেই, কিন্তু এখানের অভিজ্ঞতাটা একদমই ভালো হলো না। তার কারণ টাকা বললাম, একটা প্রথম কথা হচ্ছে এত টাকা টেস্টে, মানে একটা হিউজ অ্যামাউন্ট, বুঝতেই পারছো। শুধু ডাক্তার আর টেস্ট মিলিয়ে দুজনে, মানে আমার একারই 20,000-এর উপরে লেগে গেছে। 18,650, 1100 টাকা ডাক্তারের ফিস, 300 টাকা রেজিস্ট্রেশন। আমারটা তাহলে 20 এক্সিড করে গেছে, আর ওনার হচ্ছে 1100 টাকা ডাক্তারের ফিস আর 300 টাকা রেজিস্ট্রেশন। তো টোটাল আমার কাছ থেকে তো বেরিয়েছে টাকা, কিন্তু সব টাকাটা শুধু এতে একজন ডাক্তার আর 2টো টেস্ট। জামা কাপড় বিক্রি করছে মনে হয়, নাইটি বাইটি এগুলো বুঝলাম, বাকি ভাষা তার বুঝলো। তো যাই হোক, যেটা বলছিলাম যে একদমই ঠিক লাগলো না। হ্যাঁ, তারপরে মানে গুরুত্বই দিলেন না, যেটা রিপোর্টে রয়েছে সেটাকে গুরুত্ব দিলেন না। ক্যালসিয়াম ট্যাবলেট আছে, ক্যালসিয়াম তো, ক্যালসিয়ামের ট্যাবলেটের জন্য তো এত দূর আসার দরকার নেই, দোকানে বলেই তো লোকে খায়, 30 বছর হয়ে গেলে মহিলারা খায়। তো যাই হোক, সেই জন্য মানে লোকাল যারা, মানে কলিগ বা বন্ধু যারা লোকাল এখানকার, তারা বলেছে যে না, মনে বলে না, তারাই দিয়েছে এটা। এবার কোলনেরটা এখন সেটাও একটু দেখে শুনেই যেতে হবে, কোথাও দুম করে চলে গেলেই হবে না, কারণ
আর সত্যি হেলথ ইন্স্যুরেন্স না থাকলে বড্ড চাপের বড্ড চাপের। এত টাকা ক্যাশ টাকা নিজে বার করে করা, টেস্টেই যদি এত টাকা চলে যায়, ট্রিটমেন্ট আর কীভাবে হবে। তো যাই ওরকমভাবেই চলছে। আজকের দিনটা একটু করি, কালকে হচ্ছে শুক্রবার, কালকে আবার রান্না কী করবো দেখা যাবে। আজকে যেহেতু আছে সেই জন্য বললো যে মা তুমি আজকে বেশ রেস্ট নাও, আর করতে যেও না এসব কিছু। তো এই ওই টুকটাক যা কাজকর্ম সেই সব নিয়েই চলবে, এইসব যেমন চলে। তো চলো আগে চাটা খাই। চাটা না খাওয়া পর্যন্ত বললাম যে হয় না। মেয়েকে টিফিন দিলাম আজকে দিলাম ভাত দিলাম, ছোলার ডাল দিলাম, আর সয়াবিন ছিল, সয়াবিনের তরকারি দিলাম, এই নিয়ে গেল। তো আগামীকাল আবার কী দেবো সেটা দেখার। ও বলছে মা রোজ দেওয়ার দরকার নেই, আমার তো ওখানে ক্যাফেটেরিয়া আছেই, রোজ তোমাকে ওই করে মরিয়া হয়ে দিতে হবে তা না। দিলে মানে এখন বাড়ির খাবার নিয়ে গেলে সেটা তো ভালো লাগবেই না, মা করে দিচ্ছে, এটা তো সবাই চাইবে যে কেউ। আমি ওর জায়গায় আমি থাকলেও আমারও মনে হয়। তো যখন আছি তখন যতটা পারছি তো করে দিই, তারপর বাড়ি ফিরে গিয়ে কীরকম থাকবো, আবার তো সেই একই রকম থাকবো। আর নন স্টপ যারা বলছে না কী জ্বালাতন জানো, মানে কালকে যে আমাকে কী জ্বালিয়েছে, রাতে তো জ্বালিয়েছে, মেয়ে ঘুমাতে পারেনি, আমার ঘুমাতে পারেনি, কালকে না পরশুদিন, কালকে গোটা দিন ট্রিমেন্ডাস জ্বালিয়েছে। দরজা খুলে চলে যাচ্ছে বারবার তাকে ধরে টেনে নিয়ে আসা, কোথায় চলে যাবে, কী করবে, বারবার মানে নাজেহাল। ভাত খেয়ে ছিটাচ্ছে মেঝেতে চারিদিকে, থালাটা তুলে যে ডাস্টবিনে গিয়ে ভাতগুলো ফেলবে তা না, ছিটিয়ে মাখিয়ে মানে বললাম তো ঝাড় দিচ্ছি, আবার নোংরা করছে। আবার মেয়ে তো অফিস থেকে এসেই বাথরুম বললো আমি স্নান করবো, শ্যাম্পু করবে, পুরো বাথরুম কমোড থেকে বেসিন থেকে পুরো বাথরুম সমস্ত পরিষ্কার করলো, করে ওই অফিস থেকে কালকে দেরি হয়েছে 9:30 করে, তারপর শ্যাম্পু করে স্নান করে তারপরে বেরোলো, বাথরুম নিট অ্যান্ড ক্লিন। ও ভীষণ গুছিয়ে রাখে, মানে আগেরটাতে বললাম না যে দুজন যখন ছিল তখন ওই ঠেলাঠেলি, তুই কর না তুই কর, হ্যাঁ মানে হয়, কিন্তু এটা যেহেতু নিজের এবং ভীষণ পরিষ্কার টিপটপ গুছিয়ে, একটু এদিকে না ওদিক না সব করে মানে সুন্দর করে গুছিয়ে করে রাখছি। না তো চলো হয়ে করি, চাটা খাই। না হওয়া পর্যন্ত মানে সেই এটা আলসেমিটা ছাড়বে না। আর কি বলবো, ভালো থেকো, তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা, আমার পাশে থাকার জন্য, আমাকে বোঝার জন্য। যারা নেগেটিভ কমেন্ট করে, আমি সত্যি ভেবে পাই না যে মানুষ না বুঝে না জেনে কীভাবে করে। আমরাও তো কতজনের ব্লগ দেখিব, কখনো তো মনে হয় না গিয়ে বাজে কথা বলে আসি। হ্যাঁ, তারা না জেনে কিছু কীভাবে আমি চলি এতগুলো বছর, একটা দুটো দিন না, ইটস নট এ ম্যাটার অফ জোক। 29 বছর এইরকম মানুষকে নিয়ে প্রতিদিন, যেখানে মেয়ে আবার কথা, যেখানে মেয়ে ওর দাদুকে, তারপর মাসি ঠাকুমা তো ওখানেই ওদের বাড়িতে থাকে, বললো যে বাবা এরকমই, বাবাকে কিছুদিন থাকবে কি তোমাদের? না আমাদের এখানে আমরা রাখবো না, আমাদের পক্ষে সম্ভব না, ওকে আমরা রাখতে পারবো না। নিজের লোক যারা ছেড়ে ফেলে দিয়েছে আগে, বুঝতে পারছো তো, কেউ রাখার না, কেউ দেখার না, এতটাই অত্যাচার করে, এতটাই জ্বালাতন করে। তো সেখানে আমি পড়ে যাচ্ছি, তারপরে এত গালিগালাজ, এত গায়ে হাত তোলা, এত কিছু সহ্য করে যাচ্ছি, তারপরে যখন এই সমস্ত কমেন্টগুলো পাই না, তখন সত্যি খুব খুব কষ্ট হয়। আমি ভীষণ ইমোশনাল, তোমাদের বলেছি আগে যে খুব কষ্ট হয় যে না জেনে। পরে কথা বলছি। রান্নাঘরে এলাম বন্ধুরা, আজকে একটু দেরি করেই এলাম, বললাম না আজকে রান্নার কিছুই নেই, শুধু একটু ভাত করব আর আলুর দমটাকে একটুখানি, আবার সেদিন নিরামিষ ছিল তো আজকে একটু তড়কা দেবো, একটু পেঁয়াজ কুচি, একটু ঘি, তার মধ্যে একটু কাশ্মীরি লাল মির্চ এই দিয়ে মানে একটা তড়কা দেবো, আর ধনে পাতা তারপরে দিয়ে দেবো। তো সেই জন্যেই আসা দেরি করে। তার আগে টুকটাক
কিছু অন্য কাজকর্ম ছিল সেগুলো করছিলাম। আর বারান্দায় বসে কথা বলতে গেলে দেখলে তো তোমরা, কথা শোনাই যায় না, কারণ এত গাড়ি ঘোড়া চলাচল, আওয়াজ, এত কিছু যে একদমই শোনা যায় না। অথচ আবার সকালবেলা আমার বারান্দায় বসে চা খেতে ভালো লাগে, আর তখন তোমাদের সঙ্গে একটু কথা বলতেও ইচ্ছে করে, কিন্তু কী আর করা যাবে। মানে কথাগুলো ভীষণ অস্পষ্ট, তোমাদের শুনতে অসুবিধা হবে। অনেক দিন থেকে একটা মাইক্রোফোন কিনবার জন্য ভাবছি, কিন্তু কিনে আর ওঠা হচ্ছে না। মেয়েও বলছে যে মা তুমি মাইক্রোফোন ইউজ করো না কেন? আমি বললাম হ্যাঁ রে, একটা কিনতে হবে। কিন্তু ওই কিনছি, কিনতে হবে, এই করেই আমার দিন কেটে যায়, তারপরে হয় না। এই দেখো ছোট্ট তরকা প্যান্টটা সেদিন আনিয়েছি আর কি অনলাইন থেকে। এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম, হ্যাঁ, ঘিটা একটু মেল্ট হলে তারপরে যে বললাম তোমাদের একটুখানি সামান্য দেখি জিরে ফোড়ন একটু দেব, আর একটু কাশ্মীরি লাল মির্চ এই দিলাম। এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, দিয়ে তোমার একটুখানি নাড়াচাড়া হবে, মানে পেঁয়াজটা হবে, তারপরে ওটা ঢেলে দেবো আলুর দমে। আর তারপরে ধনেপাতা কুচি ওপর থেকে মানে ছড়িয়ে দেবো। কাজ আছে এখনও, অনেক বাসন রয়েছে সিঙ্কে, অনেকগুলোই বাসন রয়েছে। বাসন মানে সেই জমা হয়েছে তোমার রাত্রিরে থেকে, তারপরে সকালবেলায় চায়ের বাসন টাসনে সব কিছু মিলিয়ে মিশে অনেকটাই বাসন জমা হয়েছে। তো বাসনগুলো ধোবো, গ্যাস মুছবো, গ্যাসের পুরো তাক, দেওয়াল টেওয়াল সব মুছবো। এই যে এবার ধনেপাতাটা কাটতে এসেছি। আমার মেয়ে ধনেপাতা খুব ভালোবাসে, সব কিছুতেই ধনেপাতা দিলে ওর ভালো লাগে। ধনেপাতা খেতে আমারও ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও তো বন্ধুরা। অনেকে ধনেপাতা ভালোবাসে যেমন, তেমনি অনেকে আবার ধনেপাতার ফ্লেভারটা পছন্দ করে না, অনেকে খায় না। কিন্তু আমরা আবার খুব ভালোবাসি, মেয়েও ভালোবাসে, আমিও ভালোবাসি। তো এই কাজগুলো, এই দেখো এবার এই আলুর দমের মধ্যে দিয়ে দিলাম তরকাটা করে। এইবার তার আলুর দমটা নাড়াচাড়া করে একটা হবে, কারণ নিরামিষ, আর তার মধ্যে দুদিন ধরে বুঝতেই পারছো। কিন্তু কী করবো বলো, জিনিস ফেলে দিতে বা নষ্ট করতে খুব গায়ে লাগে, হ্যাঁ খুবই গায়ে লাগে। আর এখানে তো বিশেষ করে খুবই কস্টলি সব কিছু, তো সেই জন্য খাবার নষ্ট করব কেন? রাত্রিবেলায় রুটি দিয়ে আলুর দম খাওয়া হয়ে যাবে, আর সোয়াবিন তো রয়েইছে, হ্যাঁ দুটো মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে আমাদের, অসুবিধা হবে না। আর তারপরে কালকে দেখা যাবে মেয়ের টিফিনের কী দিতে পারি, বা ওই তো রোজই বলেইছে তো যে মা রোজ তোমাকে ওইভাবে মরিয়া হয়ে করতে হবে না, কারণ আমার তো খাবার জায়গা আছে, এমন না যে খাবার পাবো না। বাড়ি থেকে নিয়ে গেলে, হ্যাঁ বাড়ি থেকে নিয়ে গেলে কী বলো তো, একে মায়ের হাতের খাবার, তার উপর টাকাটাও তো বাঁচে। তা নাহলে ওই কিনে খাওয়া মানেই তো জানো টাকা তো বেরিয়েই যায় সব দিক দিয়ে। হ্যাঁ, তো যাই হোক, একটুখানি লেবুর রসও চিপে দিলাম, আর একটু মিষ্টি দেব, মানে একটুখানি যে স্বাদটা আছে সেই স্বাদটা থেকে একটু স্বাদটা চেঞ্জ করা আর কি। তো এই দেখা যাক পরে কেমন লাগে খেতে। এই দেখো বন্ধুরা, সিঙ্ক বোঝাই বাসন, অনেক বাসন জমা হয়েছে। তো এইগুলোকে মাজতে এলাম, যে সব কিছু বাসনগুলো মাজার পর একবারে গ্যাসের ওভেন মুছে, তাক মুছে, স্ল্যাব মুছে, তারপরে ঘর ঝাড় দিয়ে মুছে নেবো একবারে, তারপরে আমি স্নান করব। আমার আজকাল একদম খেতে ইচ্ছা করছে না, জানো, আমি ভাত একদমই খাচ্ছি না, ভালোই লাগছে না খেতে, কেন জানি না। তো এইভাবে হয় না ঠিকই। প্রথম এসে 2-3 দিন সামান্য খেয়েছিলাম, যেমন সামান্য খাই বাড়িতে, তার থেকেও সামান্য খেয়েছিলাম। এখানকার চাল খুব ভালো হয় জানো, সেই দেরাদুন রাইসের মতো স্মেল, ওই লম্বা লম্বা কিন্তু সরু। কিন্তু আমাকে কী জানি, আমার মানে খেতেই ইচ্ছা হচ্ছে না, কেন জানি না। তো যাই হোক, রাত্রিবেলায় 2 দিন রুটিও খেয়েছিলাম, কিন্তু তারপর কালকেও রাতে খাইনি, পরশুও রাতে খাইনি, মানে সারাদিনই খাইনি, কিছু কিছু খেতে ইচ্ছেই করছে না। তো মেয়ে তো বাড়ি এসে অস্থির হয়ে যায় যে মা না খেলে কী করে হবে, তাহলে এটা আনি, ওটা আনি, সেটা আনি, যেটা আনিয়ে দিই তোমাকে, এটা করে দিই, ওটা করে দিই না, কিন্তু আমার আর ইচ্ছেই করছে না খেতে। তো যাই হোক, কী আর করা যাবে, সব সময় একরকম থাকে না মানুষের রুচি, অনেক সময় মানে রুচি পাল্টায় বলবো না, ওই যে অরুচি হয় বলে না, সেইটা, যে অনেক সময় খেতে ইচ্ছা করে না, মানে কোনো খাবারই ভালো লাগে না, স্বাদ লাগে না,
তো সেই রকমই আর কি ব্যাপার হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, পুরো 6টা বাজলো। একটুখানি ছাদে এলাম হাঁটতে, ঘুরতে আর কি। হাঁটতে তো বেশিক্ষণ তো হাঁটতে পারি না, ঘুরতে। হাওয়া দিচ্ছে, ঘরে ঘামছিলাম, দেখো ঘেমে গেছি ঘরে, কিন্তু বাইরে এখানে কি সুন্দর হাওয়া। আর রোজ ইচ্ছে হলেও রোজ দিন হয়তো মানে আসা হয়ে ওঠে না এই বিকেলের দিকটা। কোনো কোনো দিন খুব বেশি টায়ার্ড থাকি, তখন একটু শুয়ে থাকি, শুয়ে শুয়ে একটু টিভি দেখি, বা হয়তো একটু বই পড়তে পড়তে একটু চোখ লেগে যায় এরকম। তো আজকে মনে হলো যে না, আজকে একটুখানি যাই, একটু ছাদে ঘুরি ছাদে মানে তোমাদের সঙ্গে কথা বলি। এখানে কেউ নেই এখন, এই সিঁড়িটায় একটু বসি, এখানে বসে দেখো সিঁড়ি উঠে গেছে। তো সত্যি মানে ছাদে এলে, আমি যে কত বছর ছাদে যাইনি আমার নিজের ফ্ল্যাটে, তার কোনো হিসেব নেই। তো ছাদে গেলে যে মুক্ত বাতাস আর এই আকাশ, এই যে দেখতে পাওয়া, এটা আমি বহু 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 দিন ধরে মিস করেছি, যেটা এখানে এসে আমি পেলাম। আর পেলাম মানে কি, আমাকে আবার কষ্ট করে এমন না যে ছাদে উঠে আসতে হচ্ছে, এটাই সব থেকে একবারে কষ্ট করে যখন নিচে যাচ্ছি, তখন একবারে কষ্ট করে হয়তো 1তলা থেকে 5তলায় উঠতে হচ্ছে, সেটা মানে একদম গ্রাউন্ড ফ্লোর থেকে উঠতে হচ্ছে, সেটা একটু তো কষ্টকর হচ্ছেই। কিন্তু উঠে যাওয়ার পর তারপরে আর কোনো কষ্ট নেই। আর দেখো ঘর থেকে বেরিয়েই যেহেতু ছাদ, সেই জন্য ছাদটা খুব ভালোভাবেই ব্যবহার করা যায়, ইচ্ছে মতন ছাদে এসে ঘোরা যায় বিকেলের পর, সন্ধ্যাবেলাতেও, কারণ ওখানে লাইট আছে সামনে, সেটাও করা যায়। তো যাই হোক, আমি শুধু একটা কথাই ভাবছি যে এই মুক্ত পরিবেশ থেকে গিয়ে আবার আমাকে এখানে যখনই আসি না, বাইরে এলে এত আওয়াজ, এত কথা বলাই যায় না। যেটা বলছিলাম, এই মুক্ত পরিবেশ থেকে গিয়ে আবার সেই খাঁচাবন্দি হওয়া। ভাবো, সেই পশুরা যেমন বনে জঙ্গলে তাদের যেমন ঠিক সেই মুক্তাঞ্চল, তাদেরকে যখন খাঁচায় বন্দি করা হয় তাদের যেমন কষ্ট হয়, আমারও ঠিক সেই রকম মনে হচ্ছে, এই মুক্ত পরিবেশ থেকে গিয়ে আবারও সেই খাঁচায় বন্দি হব। বন্দি মানে একদম পুরো টোটালি বন্ধ, না দেখতে পাবো এক টুকরো আকাশ, না বাতাস, না মানুষজন, না গাড়ি ঘোড়ার আওয়াজ, না কোনো কিচ্ছু। শুধু একদম চুপচাপ নিস্তব্ধ, আওয়াজ বলতে একজন মানুষের সুন্দর সুন্দর ভালোবাসার শব্দ, আওয়াজ, এছাড়া আর কোনো আওয়াজ পাবো না। তাই মনে হচ্ছে যে, কিন্তু সারা জীবন থাকার তো সম্ভব নয়, বা মাসের পর মাস থাকাও সম্ভব নয়। তার কারণ ওই যে বললাম, পারা সম্ভব নয় এই মুহূর্তে, বা ছেড়ে দিয়ে চলে আসা সম্ভব নয়। তোমরাও জানো সেটা, যে যতই কষ্ট হোক আমার, যতই যা কিছু হোক, তবুও তারপরেও এখনও তাকে নিয়েই চলতে হবে। আগামী দিন কী হবে আমি জানি না, তার কারণ যা পরিস্থিতি যাচ্ছে তাতে খুব বেশি দিন মানে এরকম চলতে থাকলে, এরকম তো চলবেই, চলতে থাকলে আরও বাড়বে বরঞ্চ। তখন যে আমার কি হবে সেটা উপরওয়ালাই ভরসা, উপরওয়ালাই জানেন। কিন্তু এখনও পর্যন্ত তো কিছু ভেবে উঠতে পারিনি। যেভাবে চলছি সেভাবেই চলছি, তাকে নিয়ে এভাবে নিয়েই চলছি। কত মানুষের কত রকম বক্রোক্তি, তারা জানেই না এই জীবনটা। দেখো আজকে আমি একটুখানি সে ক্রিম মেখেছি, টিপ করেছি, একটু কাজল পরলাম, হালকা করে একটু লিপস্টিক দিলাম, ইচ্ছে হলো যে একটু সাজি ঘরের মধ্যে, আর কিচ্ছু না, জাস্ট ক্রিম মেখেছি, মুখ ধুয়ে ক্রিম মাখলাম। এটা নিয়েও কতজন বলবে স্বামী অসুস্থ, অ্যাজ ইফ স্বামী অসুস্থ, আমি ভীষণ সুস্থ। ভাবলে অবাক লাগে। আজকেও সারাদিন ভাত খাইনি, খেতে ইচ্ছেই হয় না আমার, একদমই ইচ্ছা হয় না। জানি মেয়ে এসে রাগ করবে, যখনই বলবে যে মা কী খেয়েছো, যখনই বলবো যে খাইনি ভাত, রাগ করবে, কিন্তু আমার খেতে ইচ্ছেই করে না। চা খেলাম, একটু চা আর 2টো বিস্কিট, ব্যাস, 1 কাপ লাল চা,
আর 2টো বিস্কিট হয়ে গেল। এখানে তো আমার খই পাচ্ছি না, খই মিস করছি। তো এই আমার জীবনটা বলবে যে কারোর জীবনই কেউ বুঝতে পারবে না, একদম তাই, কারোর জীবনই কেউ বুঝতে পারবে না। যখন কারোর জীবন কেউ বুঝতে পারবেই না, তখন আমার মনে হয় মন্তব্যগুলো না করাই ভালো। আমি যেমন অন্যের জীবনে কী চলছে না চলছে বুঝতে পারবো না, সেও তেমনি আমার জীবন কীরকমভাবে কাটছে বুঝতে পারবে না। বুঝতে না পারার পরও এই যে মন্তব্যগুলো, এই মন্তব্য আবারও করবে হয়তো, বাবা দেখো সাজ দিয়ে ছাদে ঘুরছে, তার জন্য আবার লিপস্টিক দিয়েছে, টিপ পরেছে, কাজল পরেছে। পরেছি নিজের মনকে ভালো রাখার জন্য, পরেছি, ইচ্ছে হয়েছে, ইচ্ছে করলো, পড়লাম। কারণ দিনগুলো ক্রমশ কমে আসছে, আমরা কেউ অমর নই। তারপর যখন নানাবিধ অসুস্থতা থাকে, তখন অনেক কিছু ব্যাপার থাকে। দিনগুলো ক্রমশ কমে আসছে। যে কটা দিন আছে সে কটা দিন এই এত যন্ত্রণার মধ্যেও একটু ভালো থাকার চেষ্টা করি না। আমি তো কারোর ক্ষতি করছি না। আমি একটু হালকা লিপস্টিক আর টিপ আর একটু কাজল পরলে কি কারোর ক্ষতি হয়? আমি কি কারোর ক্ষতি করছি? না, আমি নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করছি, এইটুকুই। এটাই আমার অপরাধ। যাদের কাছে অপরাধ তাদের কাছে অপরাধ, আমি মনে করি না অপরাধ। আর আমার পরিবারে, ছোট্ট পরিবার হলেও অনেক সদস্য যারা আমায় খুব ভালোবাসে, তাদের কাছেও আমার এইটুকু সাজসজ্জা অপরাধ বলে বিবেচিত হয় না। কারণ তারা তাদের ভালোবাসার মন দিয়ে আমাকে দেখেছে, চিনেছে, জেনেছে, বুঝেছে। অতটা ক্রিটিক্যালি দেখতে তারা জানেন না, বা তারা ক্রিটিক্যাল নন বলেই তারা আমাকে বুঝতে পেরেছে না। জটিল মানুষের পক্ষে না কোনো সরল সহজ মানুষের জীবনযাপন বোঝা সম্ভব নয়, তা সেই মানুষটাকেই বোঝা সম্ভব নয়। তো চলো বন্ধুরা, অনেকক্ষণ কথা বলে ফেললাম। ছাদে এসে তোমাদের সামনে এলেই জানো তো আমি আর নিজেকে ধরে রাখতে পারি না, সব কিছু কথা মনে হয় উজাড় করে বলে দিই তোমাদেরকে, সেই জন্যে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট তো তোমরা অবশ্যই করবে, তোমাদের কমেন্ট পেতে আমার ভীষণ ভালো লাগে। পার্সোনালি সবসময় রিপ্লাই না দিলেও লাভ রিয়াক্ট তো দিই, আবার একসঙ্গে বসে হয়তো দিই। বলবে যে একসঙ্গে বসে দাও নেগেটিভ কমেন্টের, আমাদের পজিটিভ কমেন্টের। অবশ্যই একদিন তোমাদের প্রত্যেকের, যারা আমাকে এত ভালোবাসো, আমি এখানে সবার নাম হয়তো মিস হয়ে যাবে, তাই জন্য বলছি না, প্রত্যেকের নাম ধরে ধরে আমি পজিটিভ কমেন্ট, যারা আমাকে ভালোবাসো তাদের প্রত্যেকের নাম ধরে ধরে আমি বলবো অবশ্যই। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো ঝটপট আমার পরিবারে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায়, দেখা হচ্ছে অন্যদিন নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আর অবশ্যই আমার ব্লগগুলো দেখতে থেকো। ভালো থেকো বন্ধুরা, খুব 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 ভালো থেকো সবাই।